ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি ভিডিওতে ভারতের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। ভারতের স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন নির্বাচনকে সুষ্ঠুভাবে, স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে পরিচালনা করে এবং ভারতের গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল ভারতের নির্বাচন কমিশন। আমরা দেখব যে ভারতবর্ষ বিশ্বের সবথেকে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র। উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অবাধ ও স্বাধীনভাবে, সাংবিধানিক উপায়ে, শান্তিপূর্ণ উপায়ে সরকার গঠন এবং সরকার পরিচালনা। তাই ভারতীয় গণতন্ত্রে ভারতের নির্বাচন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা ভারতের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা থেকে আমরা ভারতের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা লাভ করতে পারব। ভারতের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য, ভারতের এই বৈশিষ্ট্যগুলি আলোচনা করলে নির্বাচন ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে স্পষ্টভাবে ধারণা লাভ করতে পারব। আমরা প্রথমে পয়েন্ট আকারে একে একে সব বৈশিষ্ট্য আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য, 1 নম্বর বিষয় ভারতের নির্বাচন ব্যবস্থার স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন। ভারতের গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের সাফল্য এবং ব্যর্থতা নির্ভর করে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের ভূমিকার উপর, নির্বাচন কমিশনের গঠন ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের দায়িত্ব পালনের উপর। ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা সংবিধানের 15 পার্টে অর্থাৎ 15তম অধ্যায়ে উল্লেখ আছে, 15তম অংশে উল্লেখ আছে এবং 324 ধারায় ভারতের ইলেকশন কমিশন গঠনের কথা এবং ইলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্বের কথা, কাজের কথা উল্লেখ আছে। ভারতের ইলেকশন কমিশন ভারতের লোকসভা নির্বাচনকে সুষ্ঠু ও স্বাধীনভাবে পরিচালনা করে, রাজ্যসভার নির্বাচনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে পরিচালনা করে, রাজ্য বিধানসভার নির্বাচনকে পরিচালনা করে, রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে বিধানমণ্ডলীর উচ্চকক্ষ এবং বিধানসভার নির্বাচন পরিচালনা করে, ভারতের সর্বোচ্চ শাসক রাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা করে, ভারতের উপরাষ্ট্রপতি যিনি রাজ্যসভার সভাপতিত্ব করেন তার নির্বাচন পরিচালনা করেন। তাহলে স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থাকে কার্যকরী করার জন্য ভারতীয় নির্বাচন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। ভারত সরকার, ইন্ডিয়া গভর্নমেন্ট নির্বাচন পরিচালনা করে না। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে। নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে
কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রভাব আছে, নির্বাচন কমিশনের নিয়োগের ক্ষেত্রে, পদচ্যুতি করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন্দ্রীয় সরকারের সংখ্যাগরিষ্ঠতার উপর নির্ভর করে নির্বাচন কমিশনের ভূমিকা। নির্বাচন কমিশনের নিজস্ব কর্মচারী বাহিনী নেই। রাজ্য সরকারের কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারের কর্মচারীর উপর নির্ভর করে নির্বাচনকে পরিচালনা করে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ত্রুটি আছে। তবুও ভারতের নির্বাচন ব্যবস্থাতে অবাধ ও স্বাধীন নির্বাচনের দায়িত্ব বহন করে নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। নেক্সট, নির্বাচন ব্যবস্থার দ্বিতীয় বৈশিষ্ট্য, 2 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, ভারতীয় নির্বাচন ব্যবস্থাতে সার্বিক ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। সার্বজনীন ভোটাধিকার। সার্বজনীন ভোটাধিকারকে ভারতের প্রত্যেকটা নাগরিক সংবিধানের 326 ধারা অনুযায়ী নির্দিষ্ট বয়স হলে, 21 বছর বয়স হলে মূল সংবিধানে সার্বিক ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই যে ভোটাধিকার প্রয়োগ সকল নাগরিক প্রয়োগ করতে পারবে, এটা নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত। ভারতবর্ষের গণতান্ত্রিক রাষ্ট্রের মূল সংবিধানে 326 ধারায় উল্লেখিত সার্বজনীন ভোটাধিকার বলতে আমরা কি বুঝি? ভারতের প্রত্যেকটি নাগরিক জাতি, ধর্ম, বর্ণ, ধনী, গরিব, নারী, পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ বর্তমানে 18 বছর বয়স হলেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়, আর এই জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয় সরকার। আমরা একথা জানি যে মূল সংবিধানে 1949 সালে 26শে নভেম্বর যে সংবিধানকে গণপরিষদ গ্রহণ করেছিল, সেই সংবিধানে সার্বিক ভোটাধিকারের বয়স ছিল 21 বছর। 1987 সালে অ্যামেন্ডমেন্ট করে সংবিধানকে পরিবর্তন করে সার্বিক ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়েছে। তাই 18 বছরের যারা নাগরিক, 18 বছর এবং তার বেশি বয়সের নাগরিক, তারা প্রত্যেকেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটাই হলো সার্বিক ভোটাধিকার। তবে বিকৃত মস্তিষ্ক হলে তার ভোটাধিকার থাকবে না। দেউলিয়া হলে, সরকারের কাছ থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে পারেনি, ঋণ পরিশোধ করতে অসমর্থ এমন ব্যক্তি হলো দেউলিয়া, তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। সুতরাং সার্বিক ভোটাধিকার ভারতের নির্বাচন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। লোকসভার জনপ্রতিনিধিরা সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে 18 বছর বয়সের প্রত্যেকটা নাগরিক লোকসভার সদস্যদের হওয়ার ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পরোক্ষভাবে রাজ্যসভার সদস্যদের নির্বাচিত হয়। রাজ্য বিধানসভার সদস্যদের জনগণ ভোট দিয়ে নির্বাচিত করে। এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তারা আবার রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করে। তাহলে সার্বিক ভোটাধিকার ভারতীয় গণতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ নির্বাচন ব্যবস্থার ক্ষেত্রে। অনেক গণতান্ত্রিক দেশে সার্বিক ভোটাধিকার প্রথমে স্বীকার করেনি। সার্বিক ভোটাধিকার ইংল্যান্ডে অনেক পরে স্বীকৃতি লাভ করেছে। ভোটাধিকার প্রথমে পুরুষদের ছিল, ভোটাধিকার প্রথমে সম্পত্তিবানদের ছিল, সকল মানুষের ছিল না। কিন্তু ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে মূল সংবিধানে 326 ধারা উল্লেখ করে সার্বিক ভোটাধিকারকে গুরুত্ব দেওয়া হয়েছে। এটা ভারতীয় নির্বাচন ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। এটা অনেকটাই উদার বৈশিষ্ট্য। নাম্বার 3 নম্বর বৈশিষ্ট্য, সাম্যনীতি। ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে সাম্যনীতি যুক্ত আছে। সাম্যনীতি কি? ভারতের প্রত্যেকটা নাগরিক একটা করে ভোট দিতে পারবে। প্রত্যেকটা কেন্দ্র থেকে প্রত্যেকটা নাগরিক নয়, প্রত্যেকটা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। এখানে সাম্যনীতি,
প্রত্যেকটা কেন্দ্র থেকে, কোনো কেন্দ্র থেকে 2 জন প্রতিনিধি, কোনো কেন্দ্র থেকে 3 জন প্রতিনিধি, কোনো কেন্দ্র থেকে 1 জন প্রতিনিধি নির্বাচিত হবে, এই ব্যবস্থা করা হয়নি। তাই নির্বাচনের ক্ষেত্রে আমরা দেখব লোকসভা নির্বাচনে একটা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন প্রার্থী থাকে, কিন্তু সেই কেন্দ্র থেকে একজনই প্রার্থী নির্বাচিত হবে, যে হাইয়েস্ট ভোট পাবে সে নির্বাচিত হবে ওই কেন্দ্র থেকে। এরকম ভারতবর্ষকে বিভিন্ন নির্বাচনী এলাকা, নির্বাচনী ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে, আর এই নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণের মধ্যে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকবে না। একই ব্যক্তি একজন ভোট দিবে, ধনী ব্যক্তি একটি ভোট দিবে, জনপ্রতিনিধি একটি ভোট দিবে, সাধারণ মানুষ একটি ভোট দিবে, লোকসভাতেও একটি ভোট দিবে, এবং সেইভাবে ভোটার লিস্ট তৈরি হয়। প্রত্যেকটা ভোটার লিস্টে প্রত্যেকের নাম থাকবে, ধনী গরিব সবাই। 18 বছর বয়স হলেই ভোটার লিস্টের নাম থাকবে। আর 25 বছর বয়স হলেই প্রত্যেকটা মানুষ, এখানে ধর্ম বিচার করা হবে না, এখানে জাতির বিচার করা হবে না, উঁচু জাতি না নিম্ন জাতি এটা বিচার করা হবে না। সেখানে তোমার প্রত্যেক ব্যক্তি নির্বাচিত হতে পারবে। নির্বাচিত হওয়ার অধিকার 25 বছর বয়স হলে, লোকসভার ক্ষেত্রে 25 বছর বয়স, রাজ্যসভার ক্ষেত্রে তোমার 30 বছর বয়স হলে নির্বাচিত হওয়ার জন্য প্রার্থী হতে পারবে। রাষ্ট্রপতির ক্ষেত্রে 35 বছর বয়স। সুতরাং ভারতীয় যে গণতন্ত্র, এই যে গণতন্ত্রে এখানে সাম্য নীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য ভারতের নির্বাচন ব্যবস্থা, 4 নম্বর বৈশিষ্ট্য সমপ্রতিনিধিত্ব। কোনো বিভিন্ন যে নির্বাচনী কেন্দ্র আছে, লোকসভাতে নির্বাচনী কেন্দ্রতে বিভক্ত হয়, বিভিন্ন কেন্দ্রে বিভক্ত করা হয় জনসংখ্যার ভিত্তিতে। বর্তমানে 543টি নির্বাচনী কেন্দ্র আছে লোকসভাতে। এই 543টি কেন্দ্র থেকে প্রত্যেক কেন্দ্রে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে, 2 জন করে প্রতিনিধি নির্বাচিত হবে না। এখানে যে হাইয়েস্ট ভোট পাবে, মেজরিটির ভিত্তিতে সে নির্বাচিত হবে, সব থেকে হাইয়েস্ট ভোট। সুতরাং এখানে একটা কেন্দ্র একজন ব্যক্তি নির্বাচিত হবে, 2 জন বা 3 জন নির্বাচিত প্রতিনিধি হতে পারবে না। এটাকে বলা হয় সমপ্রতিনিধিত্ব। সমপ্রতিনিধিত্ব কি ভারতের নির্বাচন ব্যবস্থাতে? ভারতবর্ষকে বিভিন্ন কেন্দ্রে, নির্বাচনী কেন্দ্রে বিভক্ত করা হয়। লোকসভার ক্ষেত্রে এখানে প্রত্যেকটা নির্বাচন কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবে। রাজ্য আইনসভার নির্বাচনে, বিধানসভার নির্বাচনে প্রত্যেক কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হতে পারবে, 2 জন করে বা 3 জন করে প্রতিনিধি নির্বাচিত হতে পারবে না। এটা হলো সমপ্রতিনিধিত্ব। ভারতের নির্বাচন ব্যবস্থাতে এই সমপ্রতিনিধিত্বের ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। 4 নম্বর বৈশিষ্ট্য ভারতের নির্বাচন ব্যবস্থা। 4 নম্বর বৈশিষ্ট্য কি? প্রত্যক্ষ ডাইরেক্ট, পরোক্ষ ইনডাইরেক্ট নির্বাচনের ব্যবস্থা আছে। প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা কোথায় আছে? লোকসভার নির্বাচনে জনগণ প্রার্থীদের সরাসরি ভোট দিতে পারে। যাদের ভোটাধিকার আছে, ভোটার তালিকায় যাদের নাম আছে, ভোটার লিস্টে যাদের নাম আছে, তারা ভোট দিতে পারবে। আবার রাজ্য আইনসভাগুলির যে বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচনগুলিতে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে। নিজেরা সরাসরি জনগণ একটা ভোটাধিকার পেলেই সে ভোট প্রয়োগ করবে, কাস্ট করতে পারবে। আর বিধানসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে, এমএলএ নির্বাচনের ক্ষেত্রে, আবার লোকসভার নির্বাচনের ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এটা হলো প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা। তা প্রত্যক্ষ নির্বাচনের যে পলিসি ভারতের নির্বাচন ব্যবস্থাতে আছে, স্বীকার করা হয়েছে। আর পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা, আমরা জানি ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন। রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকটোরাল কলেজ গঠিত হয়, তোমরা জানো। ইলেকটোরাল কলেজ কাদের নিয়ে গঠিত হয়? ভারতবর্ষে যে যতটা রাজ্য রয়েছে, যে 28টা রাজ্য রয়েছে, যখন যতটা রাজ্য থাকবে, প্রত্যেক রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যরা ইলেকটোরাল কলেজে থাকবে। লোকসভার নির্বাচিত সদস্য ইলেকটোরাল কলেজের সদস্য, এবং রাজ্যসভার নির্বাচিত সদস্য তারা ইলেকটোরাল কলেজের সদস্য। সুতরাং এই ইলেকটোরাল কলেজ তারা কিন্তু
জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে না। রাজ্য আইনসভার সদস্যরা এমএলএরা জনগণের দ্বারা ভোটে নির্বাচিত হচ্ছে, আর সেই এমএলএরা রাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিতে পারছেন। তাহলে এখানে জনগণ পরোক্ষভাবে রাষ্ট্রপতির নির্বাচনে অংশ নিতে পারছেন, সরাসরি না। এটা হলো পরোক্ষ নির্বাচন। ভারতের নির্বাচন ব্যবস্থা এটা পরোক্ষ নির্বাচন। আবার আমরা দেখব যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ভারতের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য, সব সদস্য এখানে মনোনীতরা থাকতে পারবে, সব নির্বাচিত সদস্যরা থাকতে পারবে রাজ্যসভার। আর লোকসভার মনোনীত থাকলে মনোনীত সদস্য এবং নির্বাচিত সদস্য প্রত্যেকেই রাজ্যসভা এবং লোকসভার সব সদস্যই উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। এখানে জনগণ সরাসরিভাবে ভোট দিতে পারছেন না। রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করে রাজ্য আইনসভার এমএলএরা, সেই এমএলএদের জনগণ প্রত্যক্ষভাবে ভোট দিচ্ছে, আর তাদের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত এমএলএরা তারাই আবার রাজ্যসভার সদস্যদের ভোট দিচ্ছে, আর সেই রাজ্যসভার সদস্যরা তোমার উপরাষ্ট্রপতির নির্বাচনে ভোট দিচ্ছেন। এখানে মনোনীত 12 জন তারাও ভোট দিতে পারছেন। লোকসভার যারা নির্বাচিত, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, সেই লোকসভার সদস্যরা রাষ্ট্রপতিকে ভোট দিতে পারছেন। তাহলে এখানে আমরা দেখছি যে পরোক্ষভাবে নির্বাচনের ব্যবস্থা ভারতীয় নির্বাচন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা এবং রাজনীতি, সেখানে যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থাতে প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা আছে এবং জনগণের প্রত্যক্ষভাবে সরাসরি ভোট দিয়ে নির্বাচনের সঙ্গে যুক্ত, আবার জনগণ পরোক্ষভাবে নির্বাচনের সঙ্গে যুক্ত। পরোক্ষ নির্বাচনে আমি উদাহরণ দিয়েছি, রাষ্ট্রপতির ক্ষেত্রে, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে পরোক্ষ নির্বাচনের কথা আমরা উল্লেখ করেছি। 6 নম্বর বৈশিষ্ট্য। 6 নম্বর বৈশিষ্ট্য কি? আসন সংরক্ষণ। আমরা বলেছি যে ভারতবর্ষ একটা সাম্যনীতি গ্রহণ করেছে। ভারতবর্ষ তোমার সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা গৃহীত হয়েছে, এ কথা আমরা বলেছি। তা এ কথা যেমন গৃহীত, তেমনি পাশাপাশি ভারতের যারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে পড়া জনজাতি, পিছিয়ে পড়া মানুষ, অবহেলিত মানুষ, অস্পৃশ্য মানুষ, তাদের জন্য তোমার ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে আসন সংরক্ষণের ব্যাপার আছে, আসন সংরক্ষিত আছে। লোকসভাতে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। ভারতবর্ষে যারা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, শিক্ষা সাংস্কৃতিক দিক থেকে পিছিয়ে আছে তাদের বলা হয় এসসি, তপশিলি জাতি। আর আরও যারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে বলা হয় এসটি, অর্থাৎ তারা অনেক বেশি পিছিয়ে আছে অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, যাদেরকে অস্পৃশ্য মনে করা হয় সমাজে, জাতি বৈষম্য রয়েছে ভারতবর্ষে, তাদেরকে তাদের আসন সংরক্ষণের ব্যবস্থা আছে তাদের উন্নতির জন্য। এটা লোকসভাতে আছে আসন সংরক্ষণের ব্যবস্থা তফসিলি জাতির জন্য। লোকসভাতে 79 জন আসন সংরক্ষণের ব্যবস্থা আছে লোকসভাতে, তপশিলি জাতির জন্য অর্থাৎ এসসির জন্য, শিডিউল কাস্টের জন্য। আর রাজ্যসভাতে তোমার লোকসভাতে তোমার ব্যবস্থা আছে, আসন সংরক্ষণের ব্যবস্থা আছে তোমার 40 জন, এটা হলো এসসিদের জন্য। এবং রাজ্য আইনসভাতেও আসন এসসি এবং এসটি আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। তাহলে আমরা দেখলাম লোকসভাতে এসসি এসটিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে 79, আর 40 হলো রাজ্যসভাতে। তাহলে লোকসভা এবং রাজ্যসভাতে এবং রাজ্য আইনসভাতেও আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। রাজ্য আইনসভাগুলিতে, ভারতবর্ষের যে বিধানসভাগুলি রয়েছে, সেখানে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। কতজন? 557 জন এসসি থেকে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে, আর 315 জন হলো এসটি সম্প্রদায়ের মধ্যে থেকে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। তাহলে আমরা দেখছি যে ভারতবর্ষের যে রাজ্য আইনসভাগুলিতে মোট এসসি এবং এসটিদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। রাজ্য আইনসভা অর্থাৎ বিধানসভাতে 872 জন। আর একটা সংরক্ষণ বলবো না, তবু ভারতবর্ষের যারা অ্যাংলো ইন্ডিয়ান, ব্রিটিশ আমল থেকে ভারতে বসবাস করে, তারা জাতিতে ইংরেজ কিন্তু ভারতের নাগরিক, তাদের মানুষ এখানে ভারতবর্ষে রয়েছে সংখ্যালঘু, তাদের উপযুক্ত পরিমাণ লোকসভাতে সদস্য নেই। এটা যদি রাষ্ট্রপতি মনে করে,
অ্যাংলো ইন্ডিয়ানের পক্ষ থেকে কোনো পার্টির প্রার্থী হিসাবে নির্বাচিত হতে পারে, লোকসভার সদস্য হতে পারে, সেটা তো হবেই। কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করেন যে অ্যাংলো ইন্ডিয়ানদের জনপ্রতিনিধি উপযুক্ত পরিমাণ লোকসভাতে নেই, তাহলে সেক্ষেত্রে দুজনকে লোকসভাতে তোমার মনোনীত করতে পারবেন রাষ্ট্রপতি। এই যে মনোনয়নের ব্যাপারে এটা একটু সংরক্ষণ ঠিক বলা যায় না, তবু একটা দুজন মনোনীত, এটা সংরক্ষিত। যাই হোক, এই যে সংরক্ষণ ব্যবস্থা, এটা ভারতবর্ষের সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী হয়েছে। এই সংবিধান 10 বছর টার্ম, 10 বছর কাল এই সংরক্ষণ ব্যবস্থা টিকে থাকবে, এটা বলা হয়েছিল। আর যদি অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে এসসি এবং এসটিরা অগ্রসর হতে না পারে, তাহলে পার্লামেন্ট মনে করলে আবার আইন পাশ করে আবার 10 বছর বৃদ্ধি করতে পারবে। আমরা ভারতীয় নির্বাচন ব্যবস্থাতে দেখেছি যে 10 বছর পর পর তোমার এই আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। 2030 সাল পর্যন্ত বর্তমানে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। প্রতি 10 বছর অন্তর অন্তর পার্লামেন্ট আইন করে এই সংরক্ষণটাকে বজায় রাখতে পারবে। আমরা তাহলে কি সামাপ করে বলবো যে আসন সংরক্ষণ ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত। লোকসভাতে আসন সংরক্ষিত আছে এসসি এসটিদের জন্য, এবং রাজ্যসভাতেও আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। রাজ্য আইনসভাগুলির নির্বাচন ব্যবস্থাতে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। 7 নম্বর বৈশিষ্ট্য, তোমরা জানবে যে 7 নম্বর বৈশিষ্ট্যে ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে এক ব্যক্তি এক ভোট, ওয়ান ম্যান ওয়ান ভোট। ধনী ব্যক্তি সে প্রভাবশালী, এলিটিস্ট, তার 2-3টে ভোট থাকবে তা নয়, একটা ভোট থাকবে। প্রধানমন্ত্রী ক্ষমতাশালী, রাষ্ট্রপতি বিশাল মর্যাদার অধিকারী, তার একাধিক ভোট থাকবে তা নয়। ভারতের নির্বাচনে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরিবডির 1 ভোট থাকবে এবং 1 ভোট কাস্ট করতে পারবে। এইটা হলো এক ব্যক্তি এক ভোট, এক ব্যক্তি এক ভোট নীতি ভারতীয় নির্বাচন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখানে আইনসভার নির্বাচনের ক্ষেত্রে এক ভোট এক ব্যক্তি, কেন্দ্রীয় আইনসভার নির্বাচনে, কেন্দ্রীয় আইনসভা লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এক ভোট এক ব্যক্তি, রাজ্যসভাতে নির্বাচিত হবে এক ভোট এক ব্যক্তি, রাজ্য আইনসভার যে নির্বাচন হয়, বিধানসভার যে নির্বাচন হয়, সেখানে এক ভোট এক ব্যক্তি এক ভোট, এক ব্যক্তি এক ভোট, 1 ম্যান ওয়ান পার্সন 1 ভোট। এটাই হচ্ছে ভারতের নির্বাচন ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 7 নম্বর বৈশিষ্ট্য আলোচনা হলো। 8 নম্বর বৈশিষ্ট্য, 8 নম্বর বৈশিষ্ট্য আমরা বলবো যে ধর্মীয় সংরক্ষণ ভারতীয় নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত নেই। ধর্মীয় ব্যবস্থা, ধর্মীয় সংরক্ষণ, ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমরা জানি, সেকুলার স্টেট। মূল সংবিধানে সেকুলারিজম এই শব্দটি ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনাতে সেকুলারিজম এই শব্দটিকে যুক্ত করা হয়েছে। এটার অর্থ হলো যে ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই, ভারত রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম থাকবে না। ধর্মীয় ব্যাপারে বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয় সাধন করবে, ধর্মীয় ব্যাপারে নিরপেক্ষ ভূমিকা পালন করবে। তাই বলে ভারত অধার্মিক রাষ্ট্র নয়। প্রত্যেক ধর্ম সম্প্রদায় পাশাপাশি তারা ধর্ম আচরণ করতে পারবে, ধর্ম পালন করতে পারবে। প্রত্যেকটা মানুষ, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকে তার বিবেক অনুযায়ী ধর্ম গ্রহণ করতে পারবে, ধর্ম পালন করতে পারবে, ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করতে পারবে। এক্ষেত্রে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বাধা দিতে পারবে না, স্টেটও কোনো বাধা দিতে পারবে না। এই হচ্ছে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তাই ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থাতে ধর্মনিরপেক্ষতার চরিত্র ফুটে উঠেছে। এখানে যেহেতু সেকুলার স্টেট, এখানে ধর্মের ভিত্তিতে মাইনরিটি ক্লাস, সংখ্যালঘুদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা নেই। নির্বাচনে সংখ্যালঘুরা আসন সংরক্ষিত পাবে না, মানে রিলিজিয়াস মাইনরিটি ভিত্তিতে কোনো সংরক্ষণ ভারতীয় নির্বাচন ব্যবস্থাতে স্বীকার করা হয়নি। এটা হলো 8 নম্বর বৈশিষ্ট্য। 9 নম্বর বৈশিষ্ট্য গণতান্ত্রিক প্রশাসন। ভারতের নির্বাচন ব্যবস্থাতে গণতান্ত্রিক বিষয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। গণতান্ত্রিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে মানে কি?
আমরা কথা জানি কেন্দ্রীয় মন্ত্রিসভা নির্বাচিত হয়, তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দল, সংখ্যাগরিষ্ঠতা একক সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে, শাসন বিভাগ তৈরি করে, এক্সিকিউটিভ বডি তৈরি করে। তারা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ক্ষমতায় আসে। কাউন্সিল অফ মিনিস্টার প্রত্যেকেই কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। কোনো সদস্য কাউন্সিল অফ মিনিস্টারের কোনো সদস্য বা মন্ত্রীর পদ পেতে পারে, তাকে 6 মাসের মধ্যে ইলেক্টেড হতে হবে কোনো এক নির্বাচন কেন্দ্র থেকে। সুতরাং ভারতের যে প্রশাসন, রাজনৈতিক প্রশাসন, এখানে মনে রাখতে হবে যে রাজনৈতিক প্রশাসন, এই রাজনৈতিক প্রশাসন ভারতের নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে এসছে, স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের মধ্য দিয়ে এসছে। প্রত্যেকটা কাউন্সিল অফ মিনিস্টার, 3 কাইন্ডস অফ মিনিস্টার, দে ক্যাবিনেট মিনিস্টার, ডেপুটি মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারদের সহযোগিতা করে ডেপুটি মিনিস্টার। ক্যাবিনেট মিনিস্টারের দপ্তরগুলি খুব গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আর পাশাপাশি স্টেট মিনিস্টার অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দপ্তর, তার দায়িত্ব যাদের হাতে থাকে তারা হলো স্টেট মিনিস্টার, রাষ্ট্রমন্ত্রী। যাই হোক, প্রত্যেকটা মন্ত্রী তারা হলো জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছে। তাই ভারতবর্ষের লোকসভা রাজ্যসভা থেকে প্রশাসনিক দায়িত্ব পেতে পারে, রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হতে পারেন, রাজ্যসভা থেকে প্রধানমন্ত্রী হতে পারেন, লোকসভার রাজ্যসভার সদস্য না এমন ব্যক্তিও মন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, রাজ্য আইনসভার মুখ্যমন্ত্রী হতে পারেন। কিন্তু তাকে 6 মাসের মধ্যে ইলেক্টেড হতে হবে কোনো এক নির্বাচন কেন্দ্র থেকে, জনগণের দ্বারা নির্বাচিত হয়ে আসতে হবে। এই যে ভারতবর্ষের এই যে সিস্টেম, এই সিস্টেমটা সংবিধানে লেখা নেই, এটা হচ্ছে কনভেনশনস, এটা শাসনতান্ত্রিক রীতিনীতি, এটা প্রথা, কিন্তু এখানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখছি যে গণতান্ত্রিক প্রশাসন ভারতবর্ষে গঠিত হয়েছে আমলারা নয়। প্রশাসনের দুটো অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ তোমরা জানো, আরেকটা হচ্ছে অরাজনৈতিক অংশ, যারা যোগ্যতার ভিত্তিতে যারা চাকরিতে আসে, যারা আমলা, সরকারের স্থায়ী কর্মচারী। সরকার যে ডিসিশন নেয়, শাসন বিভাগ যে ডিসিশন নেয়, সরকারি পলিসি নির্ধারণ করে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে তোমার অরাজনৈতিক প্রশাসন, তাদের কথা এখানে বলা হচ্ছে না। তাই গণতান্ত্রিক প্রশাসন ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনিক বিভাগ, এক্সিকিউটিভ বডি অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হয়। নেক্সট 10 নম্বর পয়েন্ট। 10 নম্বর পয়েন্ট হচ্ছে দল এবং প্রতীক, দলের প্রতীক। ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ। দল ব্যবস্থা তোমার উদারনৈতিক গণতন্ত্রে অপরিহার্য। আর দল ব্যবস্থা থাকলে সেখানে নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। যেখানে ডিক্টেটরশিপ, সেখানে কিন্তু দল ব্যবস্থার গুরুত্ব থাকে না। ডেমোক্রেটিক সিস্টেমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পার্টি সিস্টেম। আর এই পার্টি সিস্টেমকে সঙ্গে তোমার সিম্বল যুক্ত। ভারতের যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশন প্রত্যেকটা পার্টিকে স্বীকৃতি দেয়, নির্বাচন কমিশন প্রত্যেকটা পার্টিকে সিম্বল দেয়। অনেক দেশে নির্বাচনে তোমার সিম্বল থাকে না, কিন্তু ভারতের গণতন্ত্রে প্রত্যেকটা পার্টির, রাজনৈতিক দলের সিম্বল আছে, পার্টির সিম্বল আছে। আবার নির্বাচনের সময় সিম্বল নতুন নতুন হতে পারে, নির্দল প্রার্থীর তার সিম্বল থাকে। সুতরাং ভারতীয় এই যে তোমার দল ব্যবস্থা, এই দল ব্যবস্থাতে আমরা দেখব যে তোমার একটা সিম্বল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাচনী ব্যবস্থার সঙ্গে থাকে। প্রত্যেকটা প্রার্থী নির্বাচনী প্রতীকে জয়লাভ করে, পরাজিত হতে পারে, কিন্তু তার সিম্বল থাকবে। 11 নম্বর বৈশিষ্ট্য, বহুদলীয় ব্যবস্থা ভারতের নির্বাচন ব্যবস্থাতে স্বীকার করা হয়েছে। ভারতবর্ষ কিন্তু একদলীয় ব্যবস্থা না, ভারতবর্ষে কিন্তু দ্বিদলীয় ব্যবস্থা না। ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বিদলীয় ব্যবস্থা, দুটো দল পর্যায়ক্রমে ক্ষমতায় আসে। এক দল সরকার গঠন করলে আরেক দল বিরোধী দলের ভূমিকা পালন করে, আবার বিরোধী দল পরবর্তী নির্বাচনে সরকার গঠন করে, আর সরকারি দল বিরোধী দলের ভূমিকা পালন করে। একে বলা হয় দ্বিদলীয় ব্যবস্থা। ভারতে কিন্তু এই ধরনের ব্যবস্থা নেই। ভারতবর্ষে তোমার দীর্ঘদিন এক দলের প্রাধান্য ছিল। পরবর্তীকালে আমরা এখানে দেখছি যে বহু দল, এখানে জাতীয় দল রয়েছে এবং আঞ্চলিক দল রয়েছে। জাতীয় স্বার্থে জাতীয় দল, আঞ্চলিক স্বার্থে আঞ্চলিক দল, রাজ্যের স্বার্থে আঞ্চলিক দল। ভারতবর্ষে এই যে দল ব্যবস্থা, এটা স্বীকৃতি প্রদান করছে নির্বাচন কমিশন। ভারতীয় নির্বাচন ব্যবস্থার সঙ্গে দলীয় ব্যবস্থা, বহুদলীয় ব্যবস্থা যুক্ত।
মূল সংবিধানে দলীয় ব্যবস্থার কথা উল্লেখ ছিল না। 1985 সালে সংবিধান সংশোধন করে দলত্যাগ বিরোধী আইন পাশ হলে তখন তোমার দল ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে 1985 সালে রাজীব সরকারের সময় থেকে। যাই হোক, 12 নম্বর বৈশিষ্ট্য নির্বাচনের ব্যবস্থার সঙ্গে 12 নম্বর বৈশিষ্ট্য কি? সাধারণ তোমার সংখ্যাগরিষ্ঠতা। সাধারণ সংখ্যাগরিষ্ঠতা মানে কি? যে একটা কেন্দ্র থেকে যে হাইয়েস্ট ভোট পাবে 50% বিলো ভোট পেলেও কিন্তু সে নির্বাচিত ক্যান্ডিডেট বলে ধরা হয়। তার কারণ যতগুলো পার্টির প্রার্থী থাকবে, নির্দল দলের প্রত্যেক প্রার্থী সবাই ভোট পাবে কত সংখ্যক, তাদের মধ্যে যে হাইয়েস্ট ভোট পাবে, সে যে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, সে ইলেক্টেড হবে। তাহলে লোকসভাতেও এই সিস্টেম রয়েছে, রাজ্য আইনসভাগুলিতেও এরকম সিস্টেম রয়েছে। তাই সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আমরা দেখব যে রাজ্যসভাতে যে বিধানসভা নির্বাচন হয়, সেই নির্বাচন কেন্দ্র থেকে একজন হাইয়েস্ট ভোট প্রাপ্ত ব্যক্তি সে ইলেক্টেড। আবার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একজন হাইয়েস্ট ভোট পেয়েছে, সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছে, সে ইলেক্টেড হয়। এইটা হলো তোমার কি? এটা হলো সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোট। এটা হলো ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত। 13 নম্বর আদালতের এখতিয়ার। আগে ভারতের সংবিধান চালু হওয়ার পর থেকে 1966 সাল পর্যন্ত নির্বাচন নিয়ে কোনো বিরোধ বাঁধলে, নির্বাচন নিয়ে কোনো গণ্ডগোল হলে, সেক্ষেত্রে ইলেকশন কমিশন ট্রাইব্যুনাল গঠন করে তার মীমাংসা করত। নির্বাচন নিয়ে বিরোধ বাঁধলে ইলেকশন কমিশন বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তার মীমাংসা করত। 1966 সালে 19তম সংবিধান সংশোধনের মাধ্যমে 19তম সংবিধান সংশোধনের মাধ্যমে ঠিক করা হয় যে হাইকোর্ট নির্বাচন সংক্রান্ত বিরোধের মীমাংসা করবে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। হাইকোর্ট নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে, নির্বাচনী বিরোধ মীমাংসা করবে। 13 নম্বর। 14 নম্বর বৈশিষ্ট্য। 14 নম্বর বৈশিষ্ট্য কি? ভারতের নির্বাচন ব্যবস্থাতে নির্বাচনে যারা প্রার্থী আসে, একাধিক দল নির্বাচনে নিজ প্রার্থীকে দাঁড় করায়। সেই দাঁড় করানোর ব্যাপারে তারা যে নির্বাচনে ব্যয় করে, সেই প্রার্থীকে আয়ের হিসাব দিতে হয়, প্রার্থীকে সম্পদের হিসাব দিতে হয়, স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে তার হিসাব দিতে হয় নির্বাচন কমিশনকে। তাহলে আমরা দেখছি যে এই যে তোমার আদালতের যে এখতিয়ার, তার আদালতের এখতিয়ারের কথা আমরা দেখলাম যে প্রার্থী একটা মানে কি বলবো, নির্বাচনের যে দ্বন্দ্ব সেটা আদালতে হয়। আর নির্বাচনের ব্যয়ের ক্ষেত্রে আমরা এটা 15 নম্বর পয়েন্ট আলোচনা করছি। 15 নম্বর পয়েন্ট হচ্ছে নির্বাচনী ব্যয়ের 14 নম্বর পয়েন্ট নির্বাচনী ব্যয়ের সীমাবদ্ধতা। প্রত্যেকটা প্রার্থীকে হিসাব দিতে হয় এবং প্রার্থী যে ব্যয় করে আনলিমিটেড ব্যয় করতে পারবে না, কালো টাকা ব্যবহার করতে পারবে না, প্রার্থীরা ভোটারদের খরচ করে তাদের প্রভাবিত করতে পারবে না। নির্বাচনী ব্যয়ের সীমাবদ্ধতা, এটা ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত। 15 নম্বর বৈশিষ্ট্য। 15 নম্বর বৈশিষ্ট্য কি? 15 নম্বর বৈশিষ্ট্য যে পোস্টাল ব্যালট ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত। ভারতের নির্বাচন পরিচালনার সময়, অর্থাৎ লোকসভার নির্বাচন করবার সময়, রাজ্য আইনসভাগুলি বিধানসভা নির্বাচন করবার সময় হাজার হাজার কর্মী অফিসার লাগে। সেই কর্মীরা কিন্তু ভোট নিতে যায় ভোটের দিন। সুতরাং তারা নিজের ঠিকানায় সেই নিজ কেন্দ্রে ভোট দিতে পারে না। তারা ভোট দেওয়ার আগে বা পরে তারা ব্যালটের মাধ্যমে ভোট দিবে। পোস্টাল ব্যালট পোস্ট অফিসের মাধ্যমে ডাকযোগে তারা ব্যালট পেপারে ভোট দিয়ে, গোপন পদ্ধতিতে ভোট দিয়ে সেই ব্যালটটা পাঠাতে পারবে। এবং সেই ব্যালট যে সাধারণ যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে যে বুথের ব্যালট বক্স বা ইভিএমে যে হিসাব করা হয় তার সঙ্গে গণনা করা হয়। তাহলে নির্বাচন আমাদের পোস্টাল ব্যালটের ব্যবস্থা আছে। আর সাধারণ ভোট আমরা লক্ষ্য করি ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে অনেক উন্নত ব্যবস্থা যুক্ত হয়েছে। ইভিএম মেশিনের সাহায্যে ভোট প্রদানের ব্যবস্থা আছে।
লোকসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে এবং রাজ্য আইনসভার নির্বাচনগুলিতে। তাহলে ইভিএম ব্যবস্থা ও নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত। তারপর আমরা দেখব যে 16 নম্বর বৈশিষ্ট্য। 16 নম্বর হচ্ছে কি, নির্বাচনী প্রার্থীদের তোমার সমান সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে। নির্বাচনী প্রার্থীদের রুলিং পার্টির প্রার্থী বেশি সুযোগ পাবে, আর বিরোধী দলের প্রার্থী সুযোগ সুবিধা পাবে না, নির্দলের প্রার্থী সুযোগ সুবিধা পাবে না, এ কথা ঠিক না। সবাই সমান ইকুয়াল ফেসিলিটি পাবে নির্বাচনী প্রার্থীরা। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবে প্রত্যেকটা প্রার্থী সমান ব্যবহার, এটা ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটা একটা বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে তোমার 17 নম্বর বৈশিষ্ট্য, এটা লাস্ট বৈশিষ্ট্য। প্রার্থীদের হলফনামা জমা দিতে হয়। প্রত্যেকটা প্রার্থী তার কত আয়, তার কত ব্যয়, তার সম্পত্তি, স্থাবর সম্পত্তি, গোল্ড, সব মূল্য ধরে তাকে হিসাব দিতে হয়। তাকে নির্বাচনী বিধি, নির্বাচনী আইন মেনে চলতে হবে। সুতরাং এবং তার যে প্রার্থী কেন্দ্রে যে ব্যয় করবে সেই ব্যয় তার লিমিটেশন আছে। সে কালো টাকা অর্থাৎ ট্যাক্স বহির্ভূত টাকা গোপনে থাকলে সেটা ব্যয় করতে পারবে না, তাই প্রার্থীদের আগেই স্বীকার করে নিতে হবে। সুতরাং আমরা দেখছি যে ভারতীয় নির্বাচন ব্যবস্থার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি রয়েছে, তাই ভারতের গণতন্ত্র অনেকটাই উন্নত মানের। তবে আমরা এক কথা বলবো যে নির্বাচন যে ব্যবস্থার সঙ্গে যেসব বৈশিষ্ট্যগুলো যুক্ত আছে, ইভিএম মেশিন এবং তোমার যে নির্বাচনী ব্যবস্থা, ব্যালটের মধ্যে দিয়ে যে নির্বাচন হয়, সেই নির্বাচনগুলি সঠিকভাবে অনেক সময় পরিচালিত হয় না। আমরা দেখেছি যে নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে না, ত্রুটি আছে, এবং যারা ভোট কর্মী তারা নিরপেক্ষভাবে ভোট করাতে পারেন না, এবং ভোটারদের তোমার কনভিন্সড করা হয় অর্থ দিয়ে, শক্তি প্রয়োগ করে। ভারতের নির্বাচন ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলো যদি বাস্তবায়িত করা যায় তাহলে অনেকটাই ভালো। তবে একটা কথা কি, নির্বাচনের ব্যবস্থার সঙ্গে যে সংরক্ষণ ব্যবস্থা, তা কিন্তু কোনো দেশে, উন্নত দেশগুলিতে সংরক্ষণ ব্যবস্থা নাই। তেমন যখন এখানে সংরক্ষণের ব্যবস্থা থাকবে না, এই কারণে যে সংরক্ষণ ব্যবস্থাকে স্বীকার করে নেওয়া হলো যে ভোটের রাজনীতিতে বা নির্বাচনের ক্ষেত্রে একটা মানুষে বৈষম্য সৃষ্টি করা। আমাদের সাংবিধানিক ব্যবস্থাতে এই যে সংরক্ষণ ব্যবস্থা, এটা কিন্তু একদিকে ভালো। যারা অর্থনৈতিক দিক থেকে, সামাজিক দিক থেকে পিছিয়ে আছে তাদের সুযোগ সুবিধা দিলে ভালো হয়, কিন্তু যে সুযোগ সুবিধা পেয়ে যায় তাকে আবার সুযোগ সুবিধা দিলে তাহলে কিন্তু সেটা বৈষম্য করা হয়। সুতরাং এখানে অ্যাকর্ডিং টু মেরিট জনপ্রতিনিধি, এখানে তবে একটা কথা কি, ভারতের নির্বাচন ব্যবস্থার সঙ্গে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটা এখানে কোনো সিস্টেম নেই যে এই প্রার্থীকে এই শিক্ষিত হতে হবে, এই যে ব্যবস্থা কিন্তু নেই। আমাদের এখানে অনেকটাই কিছু নির্বাচন ব্যবস্থার সঙ্গে আরও বেশি উদার হওয়া দরকার। মনোনয়নের ব্যবস্থা আছে। রাজ্যসভাতে রাষ্ট্রপতি 12 জন ক্যান্ডিডেটকে মনোনীত করতে পারে। তাহলে সব জায়গায় যদি ইলেকশন হয়, ভারতবর্ষ যে রিপাবলিকান স্টেট, সেই রিপাবলিকান স্টেটে কোনো জায়গাতে মনোনীত ব্যক্তি থাকবেন না, কোনো জায়গাতে তোমার বংশগত ব্যাপার থাকবে না। তবে ভারত স্বাধীন হওয়ার পর থেকে অনেক জায়গায় এখানে রিপাবলিকান চরিত্রকে তুলে ধরবার চেষ্টা করা হয়েছে। যেমন কাশ্মীর রাজ্য 370 ধারা অনুযায়ী সৃষ্টি হলে সেখানে রাজপ্রমুখের পদ বংশগতভাবে স্বীকার করা হয়েছিল। সেই রাজপ্রমুখের পদ 1965 সালে তুলে দেওয়া হয়েছে। তাহলে ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থা অনেকটা লিবারাল, অনেকটা ডেমোক্রেটিক। তবু আমরা বাহুবল, অর্থবল এবং ক্ষমতাসীন রুলিং পার্টি যেভাবে নির্বাচন ব্যবস্থাকে কলঙ্কিত করছে, সেটা আমরা আশা করি না। এক্ষেত্রে ভারতের মানুষকে খুব সচেতন হতে হবে। ভোটারকে সচেতনভাবে ভোট দিতে হবে, ভোটারকে সৎ ব্যক্তিদের ভোট দিতে হবে, প্রার্থী বাছাই করে তাকে ভোট দিতে হবে। পছন্দ না হলে নোটায় ভোট দিবে। ভারতের নির্বাচন ব্যবস্থাতে নোটার ব্যবস্থাও আছে। এখানে গণতন্ত্রের একটা বড় দিক যে প্রার্থী কাউকেই পছন্দ না সে ভোট দিবে না। রুলিং পার্টি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে যায়, সেই রুলিং পার্টিকে চেঞ্জ করার অধিকার সাধারণ মানুষের আছে, কিন্তু সাধারণ মানুষ বাহুবলের কাছে মাথা নত করে, অর্থ লোভে বশীভূত হয়,
সাধারণ মানুষ বিভ্রান্ত হয়, মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলে আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা তাতে নির্বাচন ইস্তাহারে যতগুলি প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতি কিন্তু ক্ষমতায় গেলে পালন করে না। জনগণ একবার মিলিয়েও দেখে না কী প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা দেখেছি যে অনেক নির্বাচনে পার্টি করা হয়েছে যে নির্বাচনী ইস্তাহারে যে প্রত্যেক পরিবারে একটা করে চাকরি দেওয়া হবে, কিন্তু কিছুই দেওয়া হয়নি। তাহলে এটা খেয়াল করলো না, পরবর্তী নির্বাচনে দেখা যাচ্ছে সেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসছে। জনগণ পছন্দ করছে। জাতপাতের প্রভাব ভারতীয় নির্বাচনী ব্যবস্থাতে কাজ করে, সাম্প্রদায়িকতার প্রভাব ভারতের নির্বাচন ব্যবস্থাতে কাজ করে। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি জাতপাতের ভিত্তিতে প্রার্থী সিলেক্ট করে, ইচ অ্যান্ড এভরি পার্টি। এ দল সে দল না, প্রত্যেকটা দল কিন্তু এটাকে মাথায় রাখে। কমিউনিটি বেসে প্রার্থী দাঁড় করায়। মুসলিম বেল্টে মুসলিম নির্বাচন কেন্দ্রে ভোটার বেশি মুসলিম, সেখানে 80% মুসলিম, তাই প্রত্যেকটা পার্টি ইসলামিক মুসলিম ক্যান্ডিডেট ঠিক করে। এখানে ধর্মনিরপেক্ষতার চরিত্র ক্ষুণ্ণ হয়, সেকুলারিজম এখানে গুরুত্ব পায় না। তাহলে পরোক্ষভাবে পলিটিক্যাল পার্টি আমাদের নির্বাচন ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের জাতপাত যেমন সৃষ্টি হচ্ছে, আমাদের কমিউনিয়াল যে অ্যাটিটিউড মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে তৈরি করে দেওয়া হচ্ছে কৃত্রিমভাবে। যতই গণতন্ত্রের কথা বলা হোক না কেন, প্রার্থী দাঁড় করাতে হবে ইলেকশনের ভিত্তিতে। প্রত্যেকটা পার্টি কম্পিটিশন, জাতের ভিত্তিতে রাজনীতি করা, জাতের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করা, ধর্মের ভিত্তিতে নির্বাচন পরিচালনা করা, এগুলোকে বরদাস্ত করাটা ঠিক না। সাধারণ মানুষকে এ ব্যাপারে আরও অনেক বেশি সচেতন হতে হবে। কিন্তু আমরা দেখি যে ভারতবর্ষে যারা শিক্ষিত মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ, তারা কোনো না কোনো দলের একটা মিথ্যার আশ্রয়ে তারা তার পক্ষ হয়ে প্রচার করে। তারা নিরপেক্ষ সৎ দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রকাশ করে না। তাহলে নির্বাচন ব্যবস্থা কী করে অবাধ ও স্বাধীন ও নিরপেক্ষভাবে হবে? যেখানে কোনো ধর্মের স্থান থাকবে না নির্বাচন ব্যবস্থাতে। ধর্মকে ইস্যু হিসাবে ব্যবহার করে, আড়ালে ধর্মকে ব্যবহার করে, কেউ সরাসরিভাবে ধর্মকে ব্যবহার করে, কেউ আড়াল থেকে ধর্মকে ব্যবহার করে। ধর্ম নিরপেক্ষ ভাবনা এবং কাস্টিজমের কথা বলে ভোট চাই পলিটিক্যাল পার্টিগুলো। কোনো পার্টি জাতপাত নিরপেক্ষ না, কোনো পার্টি ধর্মনিরপেক্ষ নয়। ভারতবর্ষের নির্বাচন ব্যবস্থার এটা কলঙ্ক। এই কলঙ্ক মুক্ত করতে পারবে একমাত্র সাধারণ মানুষ, জনচেতনা, পাবলিক ওপিনিয়ন, মিথ্যা ওপিনিয়ন নয়, সচেতন সদা জাগ্রত যে ওপিনিয়ন, সেটাকে গ্রহণ করতে হবে। সঠিক রাজনৈতিক পলিটিক্যাল কনসাসনেস মানুষের মধ্যে আনতে হবে। নির্বাচন হচ্ছে নিজেদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের অধিকার। ভোটের অধিকার একটা গুরুত্বপূর্ণ, যেখানে নির্বাচন ব্যবস্থাতে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর একটা ভোট, সাধারণ ভিখারি, একটা শ্রমিক, কৃষক, মজদুর, প্রত্যেকের একটা করে ভোটের অধিকার আছে। সেই ভোটের মূল্যবান অধিকারকে তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারছে না, অজ্ঞতার কারণে যথাযথভাবে প্রয়োগ করতে পারছে না। পাশবিক শক্তি তার উপরে ব্যবহার হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, অর্থের প্রলোভন দেখানো হচ্ছে, অর্থ দিয়ে কিনে নিচ্ছে ইত্যাদি কারণে ভারতের নির্বাচন ব্যবস্থা কলঙ্কিত হচ্ছে। তাই আমরা আমরা যেসব পয়েন্টে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি সেগুলিকে পরিশুদ্ধ করতে হবে। এই দায়িত্ব ভারতের মানুষের, এই দায়িত্ব ভারতের জনগণের। এই ভারতবর্ষের মানুষকে সচেতন হতে হবে। ডেমোক্রেটিক স্টেটকে আরও উন্নত মানের দিকে নিয়ে যেতে হবে। ডেমোক্রেসি রাজনীতি, সঠিক যে রাজনীতি, সেবার রাজনীতি, ডেমোক্রেসি জনগণের পলিটিক্স, ইলেকশন জনগণের জন্য। কিন্তু এই ব্যবস্থাকে যারা কলঙ্কিত করছে, যারা কায়েমি স্বার্থকে বজায় রাখবার জন্য বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করছে, কোনো জায়গায় ধর্মের নামে ধর্ম দিয়ে বিভ্রান্ত করছে, কোনো জায়গায় জাতির দিয়ে বিভ্রান্ত করছে, কোনো জায়গায় অর্থ দিয়ে বিভ্রান্ত করছে, কোনো জায়গায় শক্তি প্রয়োগ করে বিভ্রান্ত করছে। এগুলোর থেকে বাঁচতে গেলে সাধারণ মানুষকে খুবই সচেতন হতে হবে, জাগ্রত জনমত গড়ে তুলতে হবে। বিশেষ করে যারা সমাজে শিক্ষিত মানুষ, তারা কোনো না কোনো দলের তল্পিবাহক হিসাবে কাজ করে। তারা প্রত্যেকটি ব্যক্তিগত স্বার্থে, তারা সুনাম অর্জনের জন্য, তাদের ভবিষ্যৎ গঠনের জন্য, পারিবারিক সুবিধার জন্য তারা সঠিক কথাটা বলেন না। এক্ষেত্রে তাদের কাছে আমাদের
আমরা ছাত্র হিসাবে আবেদন করব, তারা সঠিক দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের কাছে তুলে ধরবে। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম।